তো ভাবি ডাকছিল হচ্ছে একটা কারণটা হচ্ছে এই যে বাদাম, আসলে বাদাম ভর্তা না অনেক টেস্টি একটা খাবার। চুলার পরে এগুলা ভাজা হবে, ভাজার পরে এই যে এইবার গোল হয়েই যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে শুভ সকাল, কারণ এখন বাজে সকাল 10টা, আর আজকের ব্লগটা আমি সকাল 10টা থেকেই শুরু করতেছি। তো আপনাদের ভাইয়া সকাল 7টায় চলে গেছে। তো আজকে একটু বৃষ্টিতে ভিজে গেছে, কারণ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে। কারণ আপনাদের ওদিকে হচ্ছে কিনা জানি না, তো আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ পর্যন্ত হয়েই যাচ্ছে, থেমে থেমে বৃষ্টি আসতেছে। ওই যে আকাশে এখনো প্রচণ্ড মেঘ আছে। তো আমি এখন যাইতেছি হচ্ছে তিশা ভাবির বাসায়। হঠাৎ করে তিশা ভাবি সকাল করে কেন ডাকলো আমি জানি না, তো চলুন দেখা যাক কেন ডাকলো। তো ভাবির বাসায় যাওয়ার আগে ভাবলাম যে ওখানে গেলে হয়তো বা অনেক দেরি হইতে পারে, এই জন্য সকালের নাস্তাটা নূরের জন্য তৈরি করেই গেলাম। তো আমি এখানে প্রেশার কুকারে ডাউল সেদ্ধ করে নিছিলাম। তো হঠাৎ আমার শাশুড়ি বলল যে নূরের জন্য ডাউল রান্না করবা, তোমার শ্বশুরের জন্য একটু ঝাল করে ডাউল রান্না করো। তো শুকনা মরিচ কেটে পেঁয়াজ রসুন আমি তেলে দিয়ে শ্বশুরের জন্য ঝাল করে ডাউলটা রান্না করছিলাম। তো শ্বশুরের জন্য ঝাল করে ডাউলটা রান্না করেছিলাম, আর একটুখানি রেখে দিয়েছিলাম যে একটু ঝাল ছাড়া নূরের জন্য রান্না করব। তারপর শ্বশুরের জন্য ডাউলটা রান্না করার শেষে আমি নূরের জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে হালকা জিরা দিলাম। দেওয়ার পরে কড়াইয়ে একটু তাতাই নিলাম। নেওয়ার পরে হচ্ছে নূরের জন্য অঝালে করে আমি হচ্ছে এই ডাউলটা রান্না করছিলাম, কারণ ও ছোট মানুষ, অঝালি ডাউল ছাড়া খায় না, একদমই ঝাল খেতে চায় না। তো এদিকে প্রচণ্ড কাদা হয়েছে দেখেন, আর বৃষ্টি আসলে তো হাঁসের ঈদ লেগে যায়। তো তিশা ভাবির বাসায় যাওয়ার পথেই এত পরিমাণ কাদা হয়েছে। কারণ ছেপছেপে বৃষ্টিতে অনেক কাদা হয়, কারণ জোরে বৃষ্টি আসলে এতটা কাদা হয় না আর কি। আজকের আবহাওয়াটা আমাদের এখানে খুব সুন্দর। তো আমি এখন যাইতেছি, যাওয়ার পরে দেখছি মাচার উপরে বসে আছে ভাবি। তো ভাবি ডাকছিল হচ্ছে একটা কারণটা হচ্ছে আজকে নাকি ভাবি একটু বাদাম ভর্তা করবে। তো আমাকে বলল যে উপর থেকে বাদাম নিয়ে আয়, আজকে বাদাম ভর্তা করব, এই জন্যই ডাকছিল। এই যে বাদাম, আসলে বাদাম ভর্তা না অনেক টেস্টি একটা খাবার। তো এখান থেকে কিছু নিব, ডালি কিংবা কিছু নিয়ে বাদামগুলো নিয়ে যাব। পরিমাণ মতো বাদাম এখানে নিয়ে নিচ্ছি, কারণ ও আবার করে কি যে হচ্ছে বাদাম ভর্তা করলে সবাই যে বিলাই। সুন্দর করে বস্তার মুখটা ঢেকে রাখলাম। তো বাদামগুলোকে হচ্ছে মাচার উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে কিছু বাদাম আমি এখানে নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে এখন
ছুলতেছি। ছুলার পরে এগুলা ভাজা হবে। ভাজার পরে এই যে লাল চুচাগুলো আছে না, এই চুচাগুলোকে তুলে ফেলে পাটায় বেটে ভর্তা বানানো হবে। তো বাচ্চারা কি সুন্দর খেলা করতেছে, বৃষ্টির দিনে বল খেলছে। আসলে বৃষ্টির দিনে বল খেলতে ভালোই লাগে, তাই না তাহিদ? তোমার খেলা নেয়নি? তাহিদ খেলবে না, টানো আছে এখানে। তুমি খেলবা নূর? যাও বল খেলো, এইবার গোল হয়েই যাবে। তো ভাবির বাসায় থেকে ব্যাগ আসার পরে আমি ইতিমধ্যে রান্নার ব্যবস্থা করে ফেলছি। আর আজকে রান্না করব একটু গরুর গোশ আর পুঁই শাক। তো এখানে চাউলটা নিয়ে নিয়েছি। আর আপনারা সবাই জানেন যে আমার শাশুড়ি চাউল ধুয়ে দেওয়ার আগে ভাতের পানিটা গরম করে নেয়। তো গরম পানিটা আমি মাটির চুলায় অলরেডি গরম করে ফেলছি। আর এখানে ডুমডুম করে আলুগুলো কাটা আছে, কারণ আম্মা অনেক সুন্দর করে আলু কাটতে পারে, এজন্য আম্মাকে দিয়েই এই তরকারিগুলো কোটা হয়। আর এখানে গরুর মাংস আছে কিছুটা। তারপরে আমি এদিকে পুঁইয়ের শাকও কুটে নিয়েছি, কারণ পুঁইয়ের শাকটা আমাদের বাসায় সবাই বেশি একটা পছন্দ করে না। পুঁইয়ের শাকটা ভাজি করতে হবে। অনেকগুলোই আজকে হয়েছে, কারণ আজকে 3 তরকারির জায়গায় 2 তরকারি হচ্ছে, এজন্য অনেকগুলোই কোটা হয়েছে আর কি। তো ভাতের মারটা গড়িয়ে দেওয়ার পরে আমি পুঁইয়ের শাকটা তেলে পার দিব এবং ফার্স্টে পুঁইটাই রান্না করব। তো পুঁইটা রান্না করার জন্য আমি প্রথমত পেঁয়াজ রসুন আর জিরা ভেজে নিয়েছি, আর হলুদ লবণ দিয়ে পুঁইটা রান্না করতেছি। আর পুঁইয়ের শাকটা তো আমার অনেক ফেভারিট একটা খাবার, আমার সঙ্গে সঙ্গে বাড়ির আরও মানুষ পছন্দ করে। আর পুঁই শাকটা কারা কারা খায় শুনবেন? পুঁই শাকটা খায় আমার ননদ, আমার শাশুড়ি খায় না, আমার শ্বশুর খায় না, আমি খাই, আমার জামাই খায়, আমার ছোট জাও খায়, আমার ছোট দেবর খায়। তো যাই হোক, অলরেডি সবাই খায় মাত্র 2 জন ছাড়া, কারণ আমার শাশুড়ির একটু থাইরক্সের প্রবলেম, কারণ থাইরক্সের অসুখ। এটা থাইরক্স একটা অসুখের নাম, আপনারা সবাই জানেন, এজন্য পুঁই শাক খায় না। তো যাই হোক, আজকে ঠান্ডা লাগছিল, এজন্য গলাটার অনেক সমস্যা হতেছে। ভয়েস বসাতে গিয়ে কিছুতেই ভয়েস বসাতে পারতেছি না, অনেক কষ্ট করে ভয়েস বসানো লাগতেছে। তো এখানে মাংসে দেওয়ার জন্য যে আলুগুলো ডুমডুম করে কাটা হয়েছিল, সেগুলো আমি হলুদ আর লবণ দিয়ে তেলের পাড়ে ভেজে নিচ্ছি, কারণ হালকা বাদামি রঙের করে তেলের উপরে ভেজে নিলে হয় কি, এই আলুটা মাংসের ভিতর দিলে অনেক টেস্ট লাগে, খেতে মজাও লাগে। তো আজকের আলুটা অনেক ভাজা ভাজা হয়ে গেছিলো, একটু বেশি ভেজে ফেলছিলাম আর কি। তো আজকে নতুন একটা স্টাইলের আমি গোশ রান্না দেখাবো আপনাদের। আমি ভাবলাম যে সব কিছুই যখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, তো এই নতুন স্টাইলের গোশ রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ অনেকে দেখা যায় যে গোশ তেমনভাবে ভালো রান্না করতে পারে না, আমিও ঠিক তেমনভাবে গোশ রান্না করতে পারতাম না। আমি ইউটিউবে রান্নাঘর চ্যানেল দেখে দেখেই গোশ রান্না করা শিখছি। আর একদিন আমার শাশুড়ির থেকে শিখছি, একদিন আমার ছোট জায়ের থেকে শিখছি। এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের মাঝে এই নতুন স্টাইলের গোশ রান্নাটা আমি শেয়ার করি। তো প্রথমত পেঁয়াজ রসুন মশলা দিয়ে ভেজে নিয়ে ওই তেলের উপরেই দিয়ে মাংসটা সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। বেশিক্ষণ না, প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেবেন। তারপরে বাটিতে বেটে রাখা পেঁয়াজ রসুন থেকে শুরু করে সব কিছু মশলা এখানে বেটে রাখা আছে। তেজপাতা, কিছু মশলা আকর দেওয়া আছে, কিছু রসুন আকর দেওয়া আছে, কিছু পেঁয়াজ বেটে দেওয়া আছে, কিছু রসুন বেটে দেওয়া আছে। তো যাই হোক, সেই মশলাগুলো আলতো করে গোশের উপরে ঢেলে রেখে দিবেন।
আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে রাখবেন। আর এই 2 মিনিট চাপা দিয়ে ঢেকে রাখার কারণে মশলার যে সেন্ট সেটা সব মাংসে ছড়িয়ে পড়বে, আর মাংসটা খেতে অনেক মজাও লাগবে। আর বিশেষ করে এরকম করে রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন, আসলেই খুব সুস্বাদু মাংসটা খেতে লাগবে। তো যাই হোক, তারপরে হালকা করে কষিয়ে নেবেন। মাশাআল্লাহ, আজকে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর এখানে আমি পেঁয়াজ কিছু বেটে দিয়েছিলাম আর কিছু আকড় দিয়েছিলাম, রসুনও সেম ওইভাবেই দিয়েছিলাম। তারপরে হালকা করে কষানো হয়ে যাওয়ার পরে যেভাবে প্রতিনিয়ত আপনারা মাংস রান্না করেন ওইভাবেই রান্না করা স্টার্ট করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওতে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।